রত্না দেবনাথ তিনি নির্যাতিতার মা, তারা তিনজন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে। সেই দাবি নিয়ে কোর্টে গেছে, কি বলবো? আদালতে গেছেন, আদালত রায় দেবেন, যা রায় হবে সেটাই মাথা পেতে নেওয়া হবে, অসুবিধার কিছু নেই। কিন্তু সেটা হচ্ছে আমরা দেখলাম গত কয়েক বছর ধরে চিংড়িঘাটা মেট্রো রেলের জটিলতা ছিল। পরবর্তী সময় সুপ্রিম কোর্ট অর্ডার দেয় এবং আজকে নতুন সরকার আসার পর তারা পুলিশের সাথে সহযোগিতা করে বলেছে ইমিডিয়েট কাজ শুরু হবে এবং তৃণমূল সরকারের কাজ আটকে রেখেছিল। কি বলবেন? জটিলতা কিছু ছিল না, জটিলতা তৈরি করেছিল তৃণমূল সরকার দুর্ভাগ্যবশত, যেটা রাজ্য সরকার কোনোদিনই ছিল না। কী কারণে আটকে ছিল তারও কোনো উত্তর নেই, গ্রহণযোগ্য উত্তর নেই। ওখান থেকে রাস্তা দিয়ে গাড়ি যায়, গাড়ি তো সব রাস্তাতেই যায়, এত যে ব্রিজ হয়েছে, ক্যান্টিলিভার বসেছে, তার পিলার বসেছে, তাতে কে কোথায় কবে গাড়ি আটকে রেখেছে বা ব্রিজ হতে দেয়নি। আসলে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প বা মানুষের উপকার হোক এরকম কোনো প্রকল্প চালাতে দেওয়া যাবে না, এই ছিল ওদের মোটো। আমাদের মানুষের কাছে আমাদের একেবারে শপথ গ্রহণ করেছিলাম, আমরা সংকল্প প্রকাশ করেছিলাম যে আমরা ক্ষমতায় এলে বিজেপির সরকার যদি তৈরি হয় তাহলে এগুলো আমরা করব। তার মধ্যে একটি ছিল চিংড়িঘাটার ব্রিজ, ও যে অংশটি যেটাকে আটকে রেখেছিল তৃণমূল সরকার, সেটাকে আমরা বাধা সরিয়ে দেব এবং মেট্রো রেল চলবে। আপনি ভাবুন না, দক্ষিণ থেকে উত্তর অবধি যোগাযোগের একটা ব্যবস্থা। এমনিতেই তো আমাদের হাতে রাস্তার সংখ্যা খুব কম, গাড়ি অনেক বেশি, মানুষ যাতায়াত করতে পারেন না, সাধারণ মানুষের জন্য পরিবহন ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। সেখানে দাঁড়িয়ে এরকম একটা জিনিস যেটা কিনা মানুষের পক্ষে আশীর্বাদ হতে পারতো, মেট্রো রেল, সেটাকে এতদিন ধরে আটকে রেখে দিয়েছিল। এবার থেকে চলবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব শিগগিরই উত্তর থেকে দক্ষিণ মেট্রো চলবে। পূর্বতন সরকারের আমলে একটা অভিযোগ ছিল রাজ্যে বিভিন্ন বেআইনি নির্মাণ হচ্ছে। কমিটির রিপোর্টের পর সক্রিয় প্রশাসন বুলডোজার দিয়ে বেআইনি বাড়িগুলি ভাঙার কাজ শুরু হয়েছে। কোনো রকম কোনো কিছু বেআইনি কাজকে এই রাজ্য সরকার, যা কিনা বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত, যার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, সেটাকে মান্যতা দেবে না। বেআইনি কোনো কিছু থাকবে না, বেআইনি কোনো কিছু হবে না। বেআইনি জিনিসকে চালানোর জন্য পশ্চিমবঙ্গের আপামর বাঙালি বিজেপিকে পশ্চিমবঙ্গকে সেবা করার ম্যান্ডেট দেননি। আইনি ব্যবস্থার প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে, সেটার জন্য তারা বিজেপিকে ভরসা করেছেন, বিজেপি তাদের ভরসার মূল্য দেবে। দাদা, এই বেআইনি বাড়ি তো একটা নয়, যদি দেখা যায় কলকাতায় একাধিক এই বেআইনি বাড়ি রয়েছে, যার নির্দিষ্ট কাগজ নেই, যার যে গ্যাপ রাখা উচিত মাঝে সেগুলো নিয়ে সরকার বুঝবে, সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এই ব্যবস্থা তো আর বিজেপি পার্টি নেবে না, চিন্তা করতে হবে সরকারকে। এই সরকারটি, আবারও বলছি, আগে যেটা ছিল তৃণমূল কংগ্রেস এবং সরকার দুটো মিলেমিশে একাকার হয়ে তৃণমূল সরকার চলছিল। গত 3টে টার্ম, 15টা বছর, 1.5 দশক মানুষ তৃণমূল সরকার দেখেছে, রাজ্য সরকার দেখেনি। আমাদের আবারও বলছি, আজকে যে রাজ্য সরকার চলছে সেটি বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত, অবশ্যই তাই, কিন্তু এটি বিজেপির সরকার নয়, এটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে। তবে এক্ষেত্রে এটা বলা যেতে পারে, এই প্রথম দেখা গেল যে গতকাল একটি বাড়িতে আগুন লাগলো এবং সেটাকে বেআইনি বলা হলো এবং পুরমন্ত্রী ঘোষণা করলেন যে এই বেআইনি বাড়িগুলো ভাঙার ব্যবস্থা করা হবে, নোটিশ দেওয়া হবে, এবং তারপরেই পর মুহূর্তে দেখা গেল পরের দিনেই 24 ঘন্টারও আগে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হলো। আপনারা দল হিসাবে সরকারের এই কর্মকাণ্ডকে একটু চোখে দেখেন? হ্যাঁ, এর সাথে একটু সংযোগ করি। এর আগেও আমরা দেখেছি তপসিয়া ব্রিজের এই চত্বরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তখনও কমিটি হয়েছে, কমিটির রিপোর্ট এসে হিমঘরে চলে গেছে, কিন্তু ব্যবস্থা হবে। কিন্তু এই যে কনফিডেন্স দেখা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, দল হিসেবে আপনাদের দেখুন, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত, এটাই তো মানুষের কাছে যাওয়া উচিত। মানুষ তো এটাই চেয়েছিলেন। মানুষ তো একটা কমিটি, তদন্ত কমিটির জন্য আরেকটা তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির রিপোর্ট আসার আগে আরও 4টে ঘটনা ঘটে যাওয়া, তার জন্য কমিটি দীর্ঘসূত্রিতার হাত থেকে মুক্তি চেয়েছিলেন। এটাই হওয়া উচিত। যে গভর্নমেন্ট গভর্নেন্স দিতে পারবে না, সেই গভর্নমেন্ট না হয়ে গভর্নমেন্ট হয়ে যাবে, যেটা আগে ছিল। তো এই গভর্নমেন্ট মানে ডরম্যান্ট গভর্নমেন্ট আর কি, দুটো মিলিয়ে মিশিয়ে গভর্নমেন্ট। তো এতদিন তো গভর্নমেন্ট চলেছে, এখন গভর্নমেন্ট চলছে।
আমরা সাধুবাদ জানাবো সাধারণ মানুষের তরফ থেকে। কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা এর আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শুনেছি বিভিন্ন জায়গায় অবৈধ টোল নিয়ে তিনি সরব হয়েছিলেন তারই পুরসভার বিরুদ্ধে। আজকে একেবারে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, রাজ্যের কোথায় কোথায় বৈধ এবং অবৈধ টোল রয়েছে তার চিহ্নিত করতে হবে জেলা শাসকদের। আমরা যেমন জানি বিভিন্ন জেলায় জেলায় অবৈধ টোল আছে, মিউনিসিপ্যালিটিও টোল নিয়ে নেয়। কি বলবো? জেলায় জেলায় তৃণমূলের মুরব্বীরা বিভিন্ন সময় বাঁশের পুরো শাটার ফেলে গাড়ি আটকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বিভিন্ন সময় তুলেছে। তার টাকার কোনো হিসেব নেই। হিসেব একটা হতো 75-25-এ। ওই যে একজন নেত্রী বলেছিলেন না, অডিট করে হিসেব করে 75% আদিগঙ্গার ধারের কোনো বাড়িতে কিংবা একটা শান্তি টান্তির কি একটা বাড়ি আছে সেখানে পাঠিয়ে বাকি 25% দিয়ে চালিয়ে নিন। এইসব জিনিস বন্ধ হয়, এগুলো চলবে না। মানুষের ওপরে এইসব জুলুম চলবে না। মানুষ রোড ট্যাক্স দেয়, যেখানে দ্রুতগতির রাস্তা ইত্যাদি যেখানে হয় সেখানে বৈধ টোল বসবে বা যেগুলো আছে সেগুলো থাকবে। বাকি অবৈধ কোনো ব্যক্তিগত টোল বা সেখান থেকে টোল আদায় করা এগুলো বন্ধ হবে। আমরা বারে বারে একটা জিনিস দেখেছি যে পশ্চিমবঙ্গের মানুষ গত 1.5 দশকে এই জিনিসগুলোকে দেখেছেন। যারা বিরোধী হিসেবে সামনে এসেছিলেন তাদের মধ্যে বিজেপি ছাড়া বাকিরা বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে আসেননি, কেননা বাকিরা তো কফি আর ফিশ ফ্রাইকে এসব নিয়ে কোনো আন্দোলনই করেননি। কোথাও দেখেছেন নাকি টোল নিয়ে কোনো কথা বলতে? চলবে এরকম একটা ব্যাপার ছিল, সেটা বন্ধ হবে। ফলতায় পুনর্নির্বাচন রয়েছে 21 তারিখ, তারপর রেজিনগর নন্দীগ্রাম সমিতিতে উপনির্বাচন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কমিশনের কোনো স্থিতিও নেই। আপনারা কি মনে করছেন এই পরবর্তী এই ভোটগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে? সুষ্ঠুভাবে ভোট করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যাতে গত 1.5 দশক এবং তার আগের 34 বছরে যেসব ঘটনা ঘটতো সেই সব ঘটনা যেন না ঘটে। রাজ্যের সুস্থ নির্বাচনী সংস্কৃতি এটা ফিরিয়ে আনার দায়িত্ব নির্বাচন কমিশন এবং তার সঙ্গে এই রাজ্যের সমস্ত দলের রাজনৈতিক দলগুলি, যার মধ্যে বিজেপিও পড়ে। বিজেপি তার ব্যতিক্রম নয়। আমরা এই রাজনৈতিক সংস্কৃতি, সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ফিরিয়ে আনার পক্ষে, তার জন্য আমরা লড়ছি। বাকিদের কথা বাকিরা জানেন। এখন কারা সব ডাক দিয়েছে আলট্রাদের নিতে হবে, তারপরে ইনফ্রাদের নিতে হবে, এইসব একজন বলেছেন। তিনি কি করবেন আলফা ইনফ্রা নিয়ে সেটা তারা ঠিক করবেন। আমরা কোনো রকমভাবে রাজনৈতিক অসুস্থ সংস্কৃতির বিরোধী। আমরা চাই নির্বাচন সুষ্ঠুভাবে হোক। কি কাণ্ডে? আচ্ছা, করেছে, গ্রেপ্তার হয়েছে, আইনের পথে চলবে। যেখানে যা কিছু হতে চলেছে এই ধরনের গ্রেপ্তারি বা এই ধরনের বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, এজেন্সিরাই উত্তর দেবেন, বাকিরা উত্তর দেবেন। বিচারকদের তরফ থেকে আইনি ব্যবস্থায় যা আসবে আমরা সেগুলো দেখব, তারপরে রিঅ্যাকশন। অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার অভিযোগ ছিল এদেরকে পানিশমেন্ট ট্রান্সফার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাদেরকে আগে যে হাসপাতালে কাজ করতেন ফেরানো হয়নি, কিন্তু এই সরকার আসার পর নির্দেশিকা দেওয়া হলো তারা আগে যে হাসপাতালে কাজ করতেন ফেরানো হবে, মানে হাইকোর্টের নির্দেশিকা মানা হলো। এই সরকারের কাজ হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করা বা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করা, যেটা 1.5 দশক ধরে লোপাট হয়ে গেছিল। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে কোনো নির্দেশকে বাজেয়াপ্ত করতো এই সরকার, এবং তার উল্টো দিকে যাবার প্রবণতা শুধু তাই নয়, দীর্ঘসূত্রিতা এই করে করে মানুষকে আইনের শাসন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছিল তৃণমূলের সরকার। বর্তমান যে সরকার, যেটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তারা আইনের শাসন মেনে চলবে, এটাই স্বাভাবিক, এটাই হবে। সরকারি অনুদানে চলা প্রতিটি কলেজের গভর্নিং বডি ভেঙে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। শিক্ষাবিদদের পরিবর্তে রাজনীতির লোক কেন গভর্নিং বডিতে, এই নিয়ে বিতর্ক ছিল। কেন থাকবে আমাকে বোঝান, কেউ একজন বলুন যে শিক্ষা অঙ্গনে কেন একজন এরম লোক থাকবেন যিনি কিনা মাচা থেকে অন্য জায়গায় সারাক্ষণ শুধু মাইক্রোফোন নিয়ে রাজনৈতিক কথা বলে বেড়ান? তিনি কেন থাকবেন? সব জায়গায় তো ওরকম যাকে তাকে ডেকে এনে জোর করে ডিলিট দিয়ে দিলে হবে না, বা ডিলিট পেলেও হবে না। এবারে কারা দিয়েছেন, কারা করছিলেন, কারা সেই পদলেহন করেছেন, বা কারা এলাকায় শাসন করার জন্য সর্বগ্রাসী মনোভাব নিয়ে এমনকি
কলেজগুলোর মধ্যে ঢুকে পড়েছিলেন, সেটাকে তো দেখতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সঙ্গে যদি শিক্ষাঙ্গনের কোনো রকম যুক্তিগ্রাহ্য সমন্বয়ের জায়গা যদি থাকে, তাহলে নিশ্চয়ই তিনি থাকবেন। কিন্তু যিনি নন, যিনি অন্য ক্ষেত্রে পারদর্শী, তাকে কেন শিক্ষাক্ষেত্রে এইরকম গভর্নিং বডির মতন একটা জায়গায় রাখা হবে, সেটা প্রশ্ন ছিল। এটাকে অ্যাড করি, আপনি শিয়ালদা অঞ্চলে একটি কলেজে যাবেন, সেখানে দেখবেন স্থানীয় এক মস্তান জনৈক কানকাটা, তিনি এটি কলেজে, ওখানে 3টে কলেজের গভর্নিং বডিতে দাপিয়ে বেড়াতেন, কানকাটা, আপনি খোঁজ নিয়ে নেবেন। তো এই ছিল তৃণমূল সরকারের শিক্ষার প্রতি মনোভাব, গভর্নিং বডি। আপনি ভেবে দেখুন, যারা অত্যন্ত উচ্চশিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয় সাধারণ মানুষকেও অধ্যাপনা করতে পারে না, তার জন্য বিশেষ কোয়ালিফিকেশন লাগে, সেই লোকগুলোকে শাসন করত কানকাটা। তো এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আমি নিজে অধ্যাপক হিসেবে আমি সরকারকে সাধুবাদ জানাই এই সমস্ত ক্রিমিনালদের কলেজের পরিচালন সমিতি থেকে দূরে রাখার জন্য। বরানগর থেকে গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর শান্তনু মজুমদার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার। বিজেপি সরকারে আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে একাধিক পদক্ষেপ। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। যারা এতদিন ধরে তোলাবাজি করেছেন, যারা করতেন, যারা অন্যরকমভাবে অত্যাচার করেছেন, যারা একের পর এক মানুষকে লোপাট করে ফেলেছেন প্রায়, তাদেরকে অনেককে খুঁজে পাওয়া যায়নি, অনেকে ভয়েতে অভিযোগ জানাতে পারেনি। সেখান থেকে বাঁচার জন্যই তো আমাদের প্রতি এই ম্যান্ডেট দিয়েছে জনতা। তো সুতরাং আমাদের উচিত, সে আমাদের সরকার যদি কিছু থাকে, মানে আমাদের প্রতিনিধিরা, যে জনপ্রতিনিধিরা যে সরকার চালাবেন, তাদের উচিত মানুষের আস্থা ফিরিয়ে আনা, বিশ্বাস ফিরিয়ে আনা। সেটা হচ্ছে। নতুন রাজ্য সরকার আসার পর দুর্নীতি ইস্যুতে আরও একটি বড় পদক্ষেপ আজকে নেওয়া হয়েছে। বলা হয়েছে যে শিক্ষা, পুরো এবং সমবায় দুর্নীতি তদন্তে আর কোনো বাধা রইল না। এবার থেকে সচিব থেকে সমস্ত স্তরের আধিকারিকরা যারা এই তদন্ত, সবাই এই তদন্তের আওতায় আসবে। আগের সরকারি তদন্ত আটকে রেখেছিল, এবার সিবিআই তদন্তের করার যে নির্দেশ বিজেপি সরকার দিয়েছে। আগে ওনারা যেটা করতেন সেটা খুবই একটা অদ্ভুত জিনিস। সচিব স্তর বা যে কোনো সরকারি অফিসার লেভেলের কাউকে ডেকে পাঠালেই ওখান থেকে নাকি অনুমতি নিতে হবে। এবারে অনুমতি নেওয়ার ফাঁকে যত রকমভাবে প্রমাণ লোপাট করা যায়, নথি লোপাট করা যায়, সেগুলো এনারা করতেন। সোজা কথায় টাইম বাইং একটা সিস্টেম, যার মাধ্যমে এগুলোকে লোপাট করা সহজ হতো। এবার থেকে আর তা হবে না। তদন্ত তদন্তের মতন চলবে। তদন্তে যদি দোষী সাব্যস্ত হন এবং বিচারকরা যদি সাজা দেন, তাহলে সেই সাজা মানতে হবে। যদি বেকসুর খালাস করেন, তাহলে খালাস হবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকমভাবে কোনো তদন্ত হাত পা বেঁধে রাখা হবে না। 2021 পরবর্তী যে পোস্টপোল ভায়োলেন্স, সেই ভায়োলেন্স নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ফাইল খোলা হবে। বিজেপি দল হিসেবে কি হচ্ছে? এটা আমাদের সংকল্প ছিল, মানুষের কাছে এটা আমাদের অঙ্গীকার ছিল। বিজেপি করে বলে প্রায় আমাদের 350-র কাছাকাছি লোক খুন হয়ে গেছে। সরাসরি খুন হয়েছে, কিছুদিন পরে মারা গেছে আহত হয়ে। সেটাকেও আমরা ওই একই জায়গায় আনবো। আপনারা জানেন কাকুরগাছি, সেখানে একটি ছেলেকে লাইভ করা অবস্থায় খুন করা হয়। বারাসাতে একটি মুসলিম পরিবারের মধ্যে ঢুকে তাদের একমাত্র ছেলেকে খুন করা হয়েছিল, শুধুমাত্র বিজেপির ঝান্ডা নিয়ে সে কাজ করেছিল বলে। আমাদের মা বোনেদের লুট প্যারেড করানো হয়েছিল বহু জায়গায়। আমরা সেসব জিনিস কোনোদিন ভুলে যাব না। এবং যারা এই ধরনের ঘৃণ্য কাজ করেছে, তারা যেই হোক না কেন, যত বড়ই তাদের মাথা হোক না কেন, তাদেরকে আইন আমলে আসতে হবে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন তাদের নেতা নেত্রীদের নিয়ে, রূপরেখা ঠিক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বিরোধী নেত্রী হিসেবে তিনি একটা নিজের পরিচয় তৈরি করেছিলেন। সেই জায়গা থেকে আবার তিনি বিরোধী আসনে, আপনারা কি? অপ্রাসঙ্গিক, আমরা ওসব নিয়ে ভাবছি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক সহ বাকি টিম দীর্ঘ 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গে যত রকমের গর্ত করেছেন, সেগুলো বোঝানোর দায়িত্ব এবং সেটাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব, সেটা আমাদের। পশ্চিমবঙ্গকে প্রথম সারির 3টি রাজ্যের মধ্যে একটি রাজ্য বানাতে হবে, এই সংকল্প নিয়ে আমরা সরকার তৈরি করেছি। মানুষ সেই জন্য আমাদের ভোট দিয়েছেন। মমতা দেবী কোথায় কোথায় রূপ বা কোথায় রেখা কি করছেন, এসব নিয়ে মানুষ ভাবছে না। এগুলো এখন বর্তমান রাজনীতিতে অপ্রাসঙ্গিক। রাজ্যের সমস্ত বেআইনি কয়লা খাদান বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। এটাই স্বাভাবিক। বেআইনি কয়লা খাদান যেসব চলতো, মুড়ির টিন আসতো এই দিক থেকে, আপনারা জানেন মুড়ির টিন ওই যে শান্তির বাড়িতে ঢুকে পড়তো, এবং তারপরে কিছুটা নাকি আবার আদিগঙ্গার খালের ধারের একটা পর্ণকুটিরে গিয়ে জমা হতো। তার আবার নাকি কার্ড ছিল, নাকি কেন ছিল, বিভিন্ন
পুলিশ যারা আধিকারিক তারা ওই কার্ড দেখে আবার ছেড়ে দিতেন। পুরো তো বিভিন্ন জায়গায় ছোট ছোট এরকম লোকজন ছিলেন, যেরকম একটি হিন্দি ফিল্মে আমরা দেখেছি লেয়ারি, সেরকম লেয়ারি তো সর্বত্র ছোট 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 পশ্চিমবঙ্গে তৈরি করা হয়েছিল। সেখানের একজন করে মুকুটিন সম্রাট থাকতেন, সিকান্দার বাদশা কেউ না কেউ, আওরঙ্গজেব, আলমগীর, শাহজাহান, জাহাঙ্গীর সব তো বসে থাকতো। তারা এবারে ভাববে এইসব জিনিস চলবে না। তিনজনের গতকালকে অগ্নিকাণ্ডের পর রাজ্য সরকার যেরকম তৎপরতা দেখিয়েছে, আজকে প্রাক্তন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন নাজিরাবাদের মোমোর কারখানায় আগুন লেগেছিল, প্রায় 13-14 জন মারা গেল। সেই ঘটনার রিপোর্ট দমকলের তরফ থেকে আজও অনেক রিপোর্ট জমা দেবে। বাবা, ফিরহাদবাবু এইসব বলছেন কি করে? উনাকে গিয়ে এইসবের উত্তর জিজ্ঞেস করুন, আরেকবার জিজ্ঞেস করুন বলছেন কি করে। আপনারা তখন কি স্টেপ নিয়েছিলেন? কেন জমা পড়েনি? দমকল মন্ত্রীর বাড়ি থেকে ঘটনাস্থল ছিল 17 কিলোমিটার, 3.5 দিন লেগেছিল গাড়ির চাকা ঘুরিয়ে ওখানে যেতে। তৎকালীন মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে ওই জায়গার দূরত্ব ছিল, ফিরহাদবাবুর বাড়ি থেকেও ওখানে ছিল যথাক্রমে 12 এবং 13 কিলোমিটার। কোনোদিন গিয়েছেন? একবারও উঁকি মেরে দেখেছেন? দরজা দিয়ে লোকগুলোকে খুন করা হয়েছিল, ওটা হোমিসাইড, ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। মানুষগুলো বেরোতে পারেনি, ইঁদুরের মতন পুড়ে মরেছে। আমরা তাই মনে করেছি, প্রত্যক্ষদর্শীরা বলেছে। এরপরে যখন তদন্তে প্রকাশিত হবে, আমরা মনে করি এই যা কথা প্রত্যক্ষদর্শীরা বলেছেন বা তাদের বাড়ির লোকেরা যারা মারা গেছেন তাদের বাড়ির লোকেরা যা তথ্য দিয়েছেন সেটাই প্রমাণিত হবে। কিন্তু যাই হোক না কেন, এইসব কথা ওদের মুখে সাজে, ওদেরকে এইসব নিয়ে কথা বলতে বারণ করুন। আসলে মুশকিলটা হচ্ছে ওনার অনুমতি নিয়ে বদান্যতা প্রচুর, ওরম 4 তলা 5 তলা হয়েছে ওই এলাকায়। এখন তো ব্যথা হবে, অনেকেই তো জানতে চাইবে এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি তা আনজনে। পয়সা নিয়ে হচ্ছে বাড়ির প্ল্যান স্যাংশন করেছে বা প্ল্যান ছাড়া বাড়ি তুলতে অনুমতি দিয়েছে, সব ভাঙা হবে। শেষ প্রশ্ন, কয়লা পাচার মামলায় পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল এবং সোনা পাপ্পু মামলায় ডেপুটি কমিশনার শান্তনু বিশ্বাস এখন নিখোঁজ। ডেকে ডেকেও সারা পাচ্ছে না ইডি। আজ দুজনের সন্ধান চেয়ে রাজ্যের নিরাপত্তা অধিকার করতে আসানসোল কমিশনারকে চিঠি পাঠালো ইডি। এত সূক্ষ্ম শরীরে ওনারা আছেন যে ওনাদেরকে খুঁজে টুজে বোধহয় পাওয়া যাচ্ছে না, বা ডেকে ডেকে সাড়া পাওয়া যাচ্ছে না। তো তোর ডাকে সাড়া দিতে বইয়ে গেল গান এখন গাইছেন, কিন্তু যখন সাড়া পাবেন তখন অনেক শব্দ হবে। সাড়া শব্দ তো পাশাপাশি একই সঙ্গে আমরা শুনি, পাবে তো বটেই, কিন্তু প্রচুর শব্দ হবে। তখন আপনারা আবার আমাকে চেষ্টা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।